এখন যদি নতুন কোনো চাষি একানি চাষ করতে চাই, জি ভাই, তার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন? এই জি এই দেখেন কত দূর গিয়েছে। এটা হচ্ছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ কত মোটা হয়েছে দেখছেন? বেশ সুগন্ধ। এটা মালিক ভাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, মানে আমার জানার মতে এটা খুব ভালো ছাড়, 250-এর উপরে বেশি হবে, 300 গ্রাম হবে। আলহামদুলিল্লাহ, দেখছেন এটা মালটা কত সুন্দর হয়েছে, মানে এরকম ঝাড় সচরাচর হয় না ভাই। হ্যাঁ, এটা আমার আব্দুল খালেক ভাইয়ের অবদান, প্লাস মাটিটাও ভালো। এখানে এটা এখনো পাকেনি। দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ এখনো এক মাস কত মোটা হয়েছে দেখছেন? আচ্ছা আচ্ছা, মূলত এটা হচ্ছে আপনারা হারভেস্ট কখন শুরু করেন? হারভেস্ট হচ্ছে এটা চৈত্র থেকে বৈশাখ মাসের মধ্যে বীজ বপন করতে হয়। তুলি হারভেস্ট করে হচ্ছে জানুয়ারি মাসে, সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে পরিপক্ক হয়। আর এর আগে তুলেতে কিন্তু অনেকে কিন্তু বিক্রি করছে, বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। জি জি জি, ওগুলা দেখা যাচ্ছে সাধারণত একটু কারণ হ্যাঁ, যাদের ভাইরাস আছে, কারণ হচ্ছে এগুলো তো বীজের জন্য বেশি। জি জি, বীজের জন্য বেশি, যখন পরিপক্ক হবে যখন তখন বীজের জন্য বেশি। জি, এটা একটা সুগন্ধই আছে এটা। হ্যাঁ হ্যাঁ, বেশ সুগন্ধ আছে না? যখন উঠাবে তখন এই এলাকাটাই সুগন্ধি হয়ে যাবে। জি জি, হলুদ এবং আদা গোত্রীয় যে একই রকম, যে কিছুদিন আগে সবুজ ছিল, এখন কিন্তু এরকম পাতা শুকিয়ে, অর্থাৎ হলুদ পেকে গেছে, আমরা যেটা বলি যে পেকে গেছে, মানে পাকা অবস্থায় যেরকম হয় আর কি। তো এখন এরকম আমাদের এই সবুজ প্রান্তর গুলো এখন আসলে এরকম ধূসর রঙের হয়ে গেছে। আর সাইফুল ভাই, তিনি একজন শিক্ষক, যে আপনি একটু এর পরিচর্যার বিষয়টা ধাপে ধাপে বলেন, যে একেবারে আমরা যখন বীজটা মাটিতে দিব, সেটা দেওয়ার পর থেকে একেবারে হারভেস্ট পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে আসলে কি কি ট্রিটমেন্ট আছে, কি কি পরিচর্যা আছে। বীজটা যখন আমরা অবশ্যই মাটিতে রোপণের পূর্বে ওই জমিতে অবশ্যই দানাদার বীজ বিঘা প্রতি 2 থেকে 3 কেজি দিতে হবে, একটা ভালো কোম্পানির। তার পরবর্তীতে বীজটা যখন আমরা লাগাবো তখন অবশ্যই বীজটা আমাদের কীটনাশক দিয়ে শোধন করে নিতে হবে, একটা ভালো কীটনাশক দিয়ে শোধন করে নিয়ে তারপরে বীজটা মাটিতে পুঁততে হবে। জমিতে যদি জো না থাকে তাহলে বীজটা পুঁতে সেচ দিয়ে দিতে হবে, আর জো থাকলে কয়েকদিন পরে দিলেও সমস্যা নাই। তবে চারা গজানোর পরবর্তী যে পরিচর্যাটা সেটা হচ্ছে আমরা ছত্রাকনাশক যে কোনো একটা নর্মাল, যেরকম ম্যানকোজেব আছে বা রিডোমিল গোল্ড আছে, এগুলা দিয়ে স্প্রে করতে হবে 10 দিন পর পর। তার পরবর্তীতে যদি কখনো পোকা লাগে, ওই যে আপনার লেদা পোকা বলা হয়, যেটা পাতা ছিদ্র করে, বা কখনো এগুলো লেদা পোকার জন্য যদি আক্রমণ হয় কখনো, তাহলে ওই জাতীয় যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে। আর এটা সাধারণত কম সারের আবাদ, আমার জানা মতে খুব বেশি সার খাটে না, তবে একটু কম সার দিতে হবে। বর্ষাকালে সাধারণত বর্ষা মৌসুম বৃষ্টি হয়ে গেলে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণে ইউরিয়া একেবারেই কম খাটে, অন্যান্য সার অল্প করে দিতে হবে, খুব বেশি মাত্রায় দেওয়া যাবে না, আমার যতটুকু আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এর হচ্ছে স্প্রে কি 10 দিন পর পরে? জি, 10 দিন পর পর দিলে, একেবারে তারা গজানো থেকে একেবারে গজানোর পর থেকে 10 দিন পর পর, তার মানে প্রতি মাসে 3 বার করে স্প্রে দিচ্ছি। জি জি জি, প্রতি মাসে 3 বার, তাহলে যদি 9 মাসে চাষ হয়, জি তাহলে 3 নং 27। জি, তারপরে যদি গাছ হয়ে যায়, যখন দেখা যাবে যে তারপরে ওই কীটনাশক গুলো চেঞ্জ করতে হবে। পরবর্তী ধাপে যেমন আছে কি, ওই যে রিভার্স আছে, আপনার অ্যামিস্টার টপ আছে, বা আরো অনেক ভালো মানের আছে। এই যে এখন আছে বোধহয় 3 অপশন, হ্যাঁ, কোম্পানি চেঞ্জ করতে হবে, সেটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে এর সবচেয়ে বড় রিস্ক তো পচন। জি, পচনটাকে আপনারা কিভাবে ঠেকান? পচন আমার জানা মতে পচনটা জমি শোধন যদি ভালোভাবে থাকে তবে পচন মুক্ত থাকা যাবে। তারপর পচন লেগে গেলে এর সাধারণত সুচিকিৎসা তেমন আমার কাছে আমি পাইনি মানিক ভাই। সুচিকিৎসা আমি পাইনি। এর সমস্ত ট্রিটমেন্টটা জমি প্রস্তুতের সময় বা তারপর আগ পর্যন্ত, তার পরবর্তীতে কীটনাশক দিতে হবে, এটাই একটু নিয়ম মেনে করা যায় মানিক ভাই, আমি এটা বুঝেছি আর কি। আচ্ছা, তাহলে এবার যদি আপনার এই জমিতে যদি 120 মণ হয়, জি 120 মণ যদি হয়, 100 মণ আমি আশা করছি যে 100 মণ হবে এরকম। 100 মণ যদি হয় তাহলে এখনকার বাজারে প্রায় 6000 টাকা। জি, 6000 টাকা। 6000 টাকা, তার মানে 6000 টাকা যদি হয় তাহলে 6 লাখ টাকা, 6 লাখ টাকা হিসাবে।
তো খরচ তো আপনার 1 লাখের খরচ বেশি হয়নি। খরচ হচ্ছে যদি নিজের বীজ থাকে সেই ক্ষেত্রে আমার সার খরচ বা নিড়ানি খরচ দিয়ে হয়তো 1 বিঘা প্রতি 50 থেকে 60,000 টাকা। কিন্তু যদি বীজ না থাকে তাহলে 1 লাখের উপরে যাবে। 1 লাখের উপর যাবে। তো এছাড়া তো আর কোনো আর কোনো কোনো খরচ রিস্ক নাই। নেই। আর বিক্রি করার জন্য কোনো তো ঝামেলা নেই। বিক্রি করার জন্য কোনো ঝামেলা নেই। যদি আমি ইচ্ছা করি জমি মানে একেবারে ঠাউকো যেটা জমি ঠিকই যাকে বলা হয় বেশি দেওয়া যাবে। আমার এলাকায় বিক্রি হয়েছে 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা পর্যন্ত বিঘা বিক্রি হয়েছে 1 বিঘা। 1 বিঘা গতবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারও 6 লাখ টাকা বিঘে বিক্রি হয়েছে। আমারই একজন আমার কাছ থেকে বীজ নিয়ে যায় যিনি করেছেন, ওনার বাড়ি বাঁচামারি চাঁদপুর, উনি 31,500 টাকা কাঠা বেচেছেন প্রতি কাঠা। প্রতি কাঠা। আচ্ছা। 31,500। এখানে হচ্ছে 1 বিঘা জমিতে যদি আপনার এখানে লাইনের দূরত্ব কতটুকু? আমার লাইনের দূরত্ব আছে 1 বিঘা অর্থাৎ 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। যদি এইভাবে লাগায় তাহলে 5 মণ থেকে 6 মণ বীজ হলে বীজ হলে হয়ে যাবে। তার মানে আপনার কি ওই প্রতি মাদায় কি একটা করে বীজ দেওয়া না? একটা করে দিতে হবে। একটা করে দিলে ভালো হয়। ছড়িয়ে দিয়ে ছোট বীজগুলো ডবল রাখা যায়, তারপরে মোটা বীজগুলো একটা করে দিলে ভালো হবে। আচ্ছা। তাতে বীজ পরিমাণ একটু কম লাগবে কিন্তু রেজাল্ট ভালো হবে। নতুন যারা চাষ করতে চায় তাদের জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? বিশেষ পরামর্শ যে এটাই, জমি নির্বাচনটা ভালো হতে হবে, ভাইরাস মুক্ত বীজ নিতে হবে, এটাই পরামর্শ। আচ্ছা, এই ভাইরাস মুক্ত বীজ ধরেন আপনি এখানে চাষ করছেন, আপনি বিক্রি করছেন, ধরে নেন বাংলাদেশের অনেক দূরের কেউ একজন বীজ নেবেন, সে কিভাবে বুঝবে যে এটা ভাইরাস মুক্ত বীজ চেনার আমার কাছে থাকলে আমার সবসময় বেশি ভালো হতো। তবে খুব সহজেই চেনা যাবে যে এই বীজগুলো হবে দুর্বল এবং খাওয়া মনে হবে যে পোকায় খেয়েছে, কুড়ে মানে গর্ত থাকবে গায়ে। আর সুস্থ সবল বীজের গায়ে কোনো স্পট থাকবে না, স্পটলেস একেবারে। ওটা দেখলে কোনো দাগ বা খাওয়া কিছু থাকবে না। একটা নতুন জিনিস করলাম। আমরা আর একটু জানতে চাচ্ছিলাম যে এই একানি চাষ আসলে এখন যদি নতুন কোনো চাষি একানি চাষ করতে চাই, তার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন, কিভাবে সে আসলে শুরু করবে? জি, আমি আসলে নতুন চাষিদের জন্য পরামর্শ এটাই যে আপনারা যেখান থেকে যে বীজ নেবেন এটা ভাইরাস মুক্ত বীজ নেবেন, জেনে শুনে। আর জমিটা মাটিটা দেখবেন দূষণ আছে কিনা। যদি দূষণ থাকে তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে বিঘা প্রতি 3 থেকে 3.5 মণ চুন, ডলচুন, তারপরে ব্লিচিং পাউডার, এগুলো দিয়ে মাটি শোধন করে তারপর কখনো টাইকোডার্মা ব্যবহার করছেন? টাইকোডার্মা আমি গতবার দিছি, ইল্লা মাশাআল্লাহ। টাইকোডার্মা দিয়ে আমার ভাইয়ের জমিতেও আছে, মোফাজ্জলের জমি, আমার একটা চাষি মোফাজ্জলের জমিতে দিয়েছে, রেজাল্ট ভালো। টাইকোডার্মা কম্পোস্ট আমি এই জমিতে দিচ্ছি। এই জমিতে টাইকোডার্মা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, তবে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেস্ট করব যে অন্ততপক্ষে যেহেতু এটার পচা লাগা একমাত্র চ্যালেঞ্জ, সেহেতু অবশ্যই টাইকোডার্মা আপনারা চাষে ব্যবহার করবেন এবং পচা ঠেকানোর জন্য আপনি পরবর্তীতে স্প্রে করতে পারেন। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার কাছে আর একটু জানতে চাই, তাহলে একজন নতুন উদ্যোক্তা যদি এটা করতে চায় তাহলে তার আর কি কি করণীয়? যে সমস্যাগুলো আপনি ফেস করেছেন এবং সেইটা থেকে আপনি অনেক মানে ধাক্কা খেয়ে আপনি আজকে এই অভিজ্ঞতা অর্জন করেছেন, নতুনরা যাতে সেই ধাক্কা না খায়, আপনার কাছে পরামর্শ নিয়ে যাতে তারা সহজেই করতে পারে। প্রথমত বীজ নির্বাচনের কথা বলেছি, তারপরে জমি প্রশোধনের জন্য আপনি যথেষ্ট বলেছেন। তার পরবর্তী প্রক্রিয়া যেটা জমি ভালো করে চাষ দিতে এবং জমিটা যাতে পানি না জমে। তবে সবসময় ভালো হয় পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়, উঁচু জমিতে পানি না জমে, পানি যাতে হলে নিষ্কাশনের ব্যবস্থা থাকে এমন। তবে সবসময় বেশি ভালো ওই জমিটা একটু প্লট করে বেড কোয়ালিটির করে মাঝখানে যদি পানি ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকে তাহলে ওই জমিতে আলহামদুলিল্লাহ রোগ মুক্ত থাকার সম্ভাবনাটাই বেশি আমার কাছে মনে হয়েছে। যেটা এটাই বলে অভিজ্ঞতা। এই একানি চাষের যে বিরাট একটা অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন দীর্ঘ সময় খেটে খেটে এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আসলে তিনি করেছেন। তার এই অভিজ্ঞতা নিয়ে নতুন যারা চাষ করবেন তারা একানি চাষে স্বাবলম্বী হবেন, একানি চাষে তাদের সুদিন ফিরে আসবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। দেখা হবে আগামী পর্বে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।